নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। খোদ একজন আইএএস অফিসার, তাও বিকাশ ভবনের শিক্ষা দপ্তরে কমিশনার অফ এডুকেশন, সম্ভবত অরূপ সেনগুপ্ত এই জাতীয় নাম, তাকে নিয়ে আমরা একটা স্টোরি করেছিলাম গত কয়েকদিন আগে। তাঁর আজকে গতকাল জেলে ঢোকার কথা ছিল কন্টেম্পট অফ কোর্টের মামলায়। জাস্টিস রাজশেখর মান্তা তাকে ফিজিক্যালি ডেকে পাঠিয়েছিলেন। কমিশনার অফ এডুকেশন অরূপ সেনগুপ্ত সম্ভবত তার নাম, এবং তার সঙ্গে ডিপিএসসি চেয়ারম্যান মালদহ অর্থাৎ প্রাইমারি শিক্ষা বোর্ডের যিনি অধিকর্তা মালদহ, তাঁকে ডেকে পাঠিয়েছিলেন, এবং অবশ্যই উত্তর চব্বিশ পরগনা জেলারও একজন অধিকর্তাকে ডেকে পাঠিয়েছিলেন। কারণ কি ছিল যে বারবার কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ থাকা সত্ত্বেও নির্দিষ্ট লোকজনের চাকরিটা দেওয়া হচ্ছে না। কোন লোকেদের চাকরি দেওয়া হচ্ছে না? বাম আমলে একটি নির্দিষ্ট পরীক্ষা হয়েছিল, সম্ভবত 2010 সাল। আমি একটু তথ্যের সামান্য 19-20 হতে পারে, আমার পুরনো স্মৃতি ঝালিয়ে আপনাদের কাছে বলছি। 2010 সালে একটা পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিল, 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় এসে তাদের বাতিল করে দেন। তার পরবর্তীকালে 2012-এ তার পরীক্ষা হয়। পরীক্ষা হওয়ার কথা ছিল, নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়া হয়, কোনো কারণে সেই পরীক্ষা হয় না। শেষ পর্যন্ত 2014-এ পরীক্ষা হয়। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় সেই ছেলে মেয়েদের শেষ পর্যন্ত চাকরি হয় না। 2014 সাল মনে রাখুন, এটা হচ্ছে 2025 সাল। 11 বছরেও তাদের চাকরি হয় না। মামলা মোকদ্দমা, মামলা মোকদ্দমা, মামলা মোকদ্দমা, কলকাতা হাইকোর্ট, নানান ধরনের দুর্নীতি, অন্যায়ভাবে লোকজনকে ঢোকানোর যে প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন, এবং করে এমন একটা জট পাকিয়ে রাখেন যাতে মামলা মোকদ্দমায় শেষ পর্যন্ত ছেলেমেয়েদের চাকরিটা না হয়। এটা ওর একটা অপারেশন স্টাইল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শ্রুট শর্ট মানসিকতা, এটা একটা ধারা। যারা জানেন না, আমি তাদের বারবার করে কথাটা বলি যে এমন কিছু চাকরি ক্ষেত্রে জটিলতা করে রাখো, দুর্নীতি করে রাখো, যাতে কেউ না কেউ অসন্তুষ্ট হয়ে কোর্টে যায় এবং একটা স্টে অর্ডার হয়। তারপর উনি বলবেন যে আরে কোর্ট তো আমাদের চাকরি করতে দিচ্ছে না, আমার হাতে তো 10 লাখ চাকরি এই মুহূর্তে রেডি, আমি চাইলেই এক্ষুনি চাকরি দিতে পারি। ওই যে দুষ্টু দুষ্টু আইনজীবীগুলো আছেন না, তাদের সঙ্গে আমাদের মতে মেলে না, তারা কোর্টে চলে যান, গিয়ে মামলাটা করেন। আর মামলাটা করতে হয় কেন? আপনি এত বড় দুর্নীতির মানে শিরোমণি, আমি বলছি যে দিনের পর দিন প্রত্যেকটা চাকরি ক্ষেত্রে, সে প্রাইমারি স্কুল থেকে সেকেন্ডারি স্কুল থেকে গ্রুপ সি, গ্রুপ ডি, কলেজ সার্ভিস, ক্লারিক্যাল লেভেল, হোম পার্ট ডিপার্টমেন্ট, যেখানে হাত দিয়েছেন, যে দফতরে হাত দিয়েছেন, শুধু চুরি জালিয়াতি, চুরি জালিয়াতি, চুরি জালিয়াতি আপনার সরকারের ভূষণে পরিণত করে ফেলেছেন। ফলত আলটিমেটলি কী হয়, মানুষ ক্ষুব্ধ হয়ে যখন দেখে চোখের সামনে যারা পরীক্ষাতে বসেনি চাকরি পেয়ে যাচ্ছে, ইন্টারভিউ দেয়নি চাকরি পেয়ে যাচ্ছে, র্যাঙ্কে অনেক পেছনে চাকরি পেয়ে গেছে, 234 নম্বরে র্যাঙ্কে রয়েছে, তার চাকরি হয়নি, 536 নম্বর তার চাকরি হয়ে গেছে। এইসব দেখে স্বাভাবিকভাবে তো মামলা মোকদ্দমার দিকে যায়, এবং গেলে শেষ পর্যন্ত স্টে অর্ডার হয়, মামলার দীর্ঘসূত্রিতা হয়, শেষ পর্যন্ত আদালতে চাকরিটা আটকে যায়। স্কুলগুলো ব্ল্যাকবোর্ডের সামনে টিচার দাঁড়িয়ে থাকে না, তখন ওই 2000 টাকা স্কুলের শিক্ষকদের ধরে সেখানে শিক্ষকতার কাজ করানো। আমি সাম্প্রতিককালে একটা তথ্য বার করেছিলাম, একটা স্কুলে 180 জন ছাত্র, টিচার কতজন? একজন। সরকার বলছে টাকা নেই, দিতে পারবো না। এই অসভ্যতা দিনের পর দিন করেন। তো এই অসভ্যতা করে উনি ওই 2010 সালে যারা থেকে শুরু করে 2012, 2014, শেষ পর্যন্ত 2014-এ পরীক্ষা হয়, শেষ পর্যন্ত মামলা মোকদ্দমা করতে করতে শেষ পর্যন্ত 2024 সালে তাদের নির্দেশ আসে কলকাতা হাইকোর্টে। জাস্টিস রাজশেখর মান্তা নির্দেশ দেন ইমিডিয়েটলি এদের চাকরি দিন। কাদের? 312 জনকে মালদহ যে তালিকা পরীক্ষা হয়েছিল সেখান থেকে চাকরি দিন। আর নর্থ 24 পরগনার সংখ্যাটা 800-র আশেপাশে ছিল। শেষ পর্যন্ত কি হয় জানেন? এবং নির্দিষ্ট তারিখে এসে রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, বিকাশ ভবন, ডিপিএসসি, মালদা, তারা এসে জানান যে আমরা তো চাকরি দিতে চাই, কিন্তু ওদের 2010 সাল 2012 সালের অ্যাডমিট কার্ডের কপিগুলো দিচ্ছে না, সেই জন্য চাকরি দিতে পারছি না। ক্ষিপ্ত হয়ে ওঠেন জাস্টিস রাজশেখর মান্তা। রসিকতা হচ্ছে, 2014 পরীক্ষা নিয়ে 2010 সালের অ্যাডমিট কার্ড চাইছেন? আপনার বলুন চাকরি দেবেন না, ইন্টেনশন ইজ ক্লিয়ার। আপনার স্কুল সার্ভিস কমিশনের যিনি কমিশনার, তাকে ফিজিক্যালি হাজির থাকতে বলবেন 28শে মার্চ, 28শে ফেব্রুয়ারি। আর ডিপিএসসি চেয়ারম্যানকে বলবেন হাজিরা থাকতে, আমি এবার জেলে ঢোকাবো, এবং 3 মাসের জন্য জেলে ঢোকাবো, দেখি শেষ পর্যন্ত কতদিন হাইকোর্টে অর্ডার না মেনে থাকে। শেষ পর্যন্ত শ্বশুর করে এই অরূপ সেনগুপ্ত আইএস অফিসার, লজ্জা লাগে না? হ্যাঁ, শিক্ষিত মানুষ, পড়াশোনা জানা মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আজকে অবস্থা কি, শ্বশুর করে শেষ পর্যন্ত জাস্টিস রাজশেখর মান্তার ঘরে গিয়ে স্যার হাজির হয়েছি। ডিপিএসসি চেয়ারম্যান তিনি হাজির হয়েছেন, নর্থ 24 পরগনার ডিপিএসসি চেয়ারম্যান তিনি হাজির হয়েছেন, এবং সেখানে গিয়ে শেষ পর্যন্ত কি জানান গতকাল?
খবরটা নিয়ে মেন স্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া কোনো খবরই করলো না, কিন্তু বড় খবর সেটা হচ্ছে শেষ পর্যন্ত মালদহের 312 জনকে চাকরি দিয়ে দিয়েছে। 28 তারিখ শুনানি ছিল, 27 তারিখে তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিয়েছে 312 জনকে মালদহে। আর নর্থ 24 পরগনা এখনও পর্যন্ত 410 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিয়েছে, দিয়ে বলছে স্যার আমরা তো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি। এতদিন ধরে দেয়নি, যেই মুহূর্তে আইএসকে জেলে পূর্ব, আইএস অফিসার অরূপ সেনগুপ্তকে জেলে পূর্ব, ডিপিএসসি চেয়ারম্যানদের জেলে পূর্ব, হাইকোর্ট যখন বলেছে, জাস্টিস মান্থা সম্ভবত তিনি যখন বলেছেন যে জেলে পূর্ব, যখন জেলে পূর্ব বলেছেন তখন টুকটুক 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 করে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো বেরিয়ে গেছে। এটাই হচ্ছে আসল সরকারের চেহারা। আমি বলছি, আমি হিসেব করে দেখছিলাম 722 জনের চাকরি হয়ে গেল। কে দিল? কোর্টের অর্ডারে চাকরি হলো। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বলে না, কোর্ট আটকে রাখছে, আমরা তো চাকরি দিতে চাই। এখানে সরকারই আটকে রেখেছে, কোর্ট চাকরিগুলো দেওয়ানো। এবং মানে আইএস অফিসারকে জেলে পূর্ব এই হুঙ্কার পেড়ে শেষ পর্যন্ত কোর্ট তাদের চাকরিগুলো দেওয়ানো। দিস ইজ দ্য ইনসিডেন্ট। এগুলো মানুষের জানা দরকার। আমি কেন জানি না ইলেকট্রনিক্স মিডিয়া এগুলো নিয়ে সোচ্চার হয় না, কিন্তু দিনের বড় খবর তো গতকাল যখন শেষ পর্যন্ত জাস্টিস মান্থার ঘরে ঘটনাটা হলো, আমি দুপুর থেকে ট্র্যাক করছিলাম। আমি কোর্টে যেতে পারিনি, কিন্তু আমি আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম যে শেষ পর্যন্ত কী হয় এটা আমার জানা দরকার। শেষ পর্যন্ত যা হলো, শেষ পর্যন্ত 722 জনের চাকরি হলো, 312 জন মালদহ, 410 জন উত্তর 24 পরগনার এখনও পর্যন্ত চাকরি হয়েছে, আরও হবে। এবং এটা সরকার আটকে রেখেছিল দিনের পর দিন, কোর্টের নির্দেশ সত্ত্বেও আটকে রেখেছিল। আরে আমি চাকরি দিলে তো তাদের মাইনে দিতে হবে, আর মাইনে দিলে তো আমার হাসি মুখে মিথ্যে কথা বলা বিজ্ঞাপনগুলো আনন্দবাজার বর্তমানে এই সময় আজকাল প্রতিদিনই দিতে পারবো না, তাহলে তারা আমার হয়ে কথা বলবে না কোটি কোটি টাকার বিজ্ঞাপন না পেলে। তো ফলে তো শেষ পর্যন্ত চাকরি দিতে হলো। আইএস ভদ্রলোকের চাকরিটা বাঁচলো, ভালো লাগছে। তো শিক্ষিত মানুষ, তো তারও তো পরিবার পরিজন আছেন, তিনি তো কোনো অন্যায় করেননি। তাকে দিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রাইভেট লিমিটেড তোলাবাজদের এই কোম্পানি যারা নবান্ন চালাচ্ছে, তারা শেষ পর্যন্ত এই কারবারটা করছে। বিকাশ ভবনে ব্রাত্য বসু বলে এক ভদ্রলোক মাঝে মধ্যে শিক্ষা ভবন টবন বিকাশ ভবনে যান ভুল করে, বেশিরভাগ সময় নন্দনে কাটান, তারাই তো এই কারবারগুলো করাচ্ছেন। শেষ পর্যন্ত ধরা পড়লেন, এবং ধরা পড়লেন বলতে আদালতে ধরা পড়লেন। তার আগের দিন চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলেন, দিয়ে তারপরে কি বলেন, স্যার আমরা চাকরি দিয়ে দিয়েছি। চাকরি বাঁচলো, কিন্তু অরূপ চক্রবর্তী আর এই ডিপিএসসি চেয়ারম্যানরা কি শুনলেন জাস্টিস রাজশেখর মান্তার কাছে, আমার সেটাও জানার ইচ্ছে ছিল। আমি প্রশ্ন করেছিলাম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তকে। আমার প্রশ্নের উত্তরে কোর্টের ভেতরে কি কি হয়েছে এক্স্যাক্টলি, সেটা আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আমাদের জানালেন। শুনুন। সুদীপ্ত দা নমস্কার, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সন্ময় বাবু, বলুন। বলছি, কয়েকদিন আগে আপনার বক্তব্য রেকর্ড করেছিলাম, যেখানে আমরা আশঙ্কা করেছিলাম শেষ পর্যন্ত রাজ্যের একজন আইএস অফিসার জেলে যেতে পারে, দ্যাট টু কমিশনার, যদি আমি নামটা ভুল না বলি, অরূপ রতন চক্রবর্তী বা এরকম কিছু একজন, যিনি কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল, বিকাশ ভবনে বসেন। এক আর অরূপ সেনগুপ্ত। অরূপ সেনগুপ্ত। আর 2 নম্বর হচ্ছেন ডিপিএসসির মালদার চেয়ারম্যান। আর তার সঙ্গে একই সঙ্গে ছিল যে মামলাটা আপনি ছিলেন না, নর্থ বেঙ্গলের, মানে নর্থ 24 পরগনার। শেষ পর্যন্ত আজকে দিনের শেষে 722 জনের চাকরি হলো, এবং একজন আইএস অফিসার জেল যাত্রা থেকে বাঁচলেন, এবং ডিপিএসসির 2 জন চেয়ারম্যান জেল যাত্রা থেকে বাঁচলেন। কি হলো ঘটনা আদালতে জাস্টিস রাজশেখর মান্তার ঘরে, একটু আমাদের ব্যাখ্যা করবেন? দেখুন, বুধবার দিন কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও, সেই এপ্রিল মাসে 2024 সালে অর্ডার থাকা সত্ত্বেও আজ অব্দি চাকরি দিচ্ছিল না। তাই জন্য কমিশনার অফ স্কুল এডুকেশনকে বলা হয়েছিল যে ওনাকে কেন জেলে পাঠানো হবে না সেটা উনি জবাব দিয়ে জানান। সঙ্গে সঙ্গেই কোর্টের অর্ডারের ভয়, এই জেলে যাওয়ার ভয় কিন্তু আলটিমেটলি একদিনের মাথায় সবাই ওই টোটাল 700 একটু বেশি লোকজনকে চাকরি দিয়ে দিল। এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হয় না, যে কোর্টের জন্য আমরা চাকরি দিতে পারছি না, আজকে কিন্তু কোর্ট চাকরি দিচ্ছে, সরকার মানছে না। আর কোর্টের জন্যই কিন্তু এই 700 জন মতন চাকরি পেলো, সরকার কিন্তু দিতে চায়নি এদের। তাই এই ন্যারেটিভটা লোকের বুঝতে হবে যে কোর্টের কোর্ট যখন বলে চাকরি যে, তখনও সরকার চাকরি দিতে চায় না, জেলের ভয়ে আলটিমেটলি চাকরি দেয়। আমার সুদীপ্তদা একটা প্রশ্ন এখানে, সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত তো মানে যদি ধরুন আজকে চাকরি না দিয়ে এরা আসতেন, সম্ভাবনা তো ছিল যে কন্টেম্পট অফ কোর্টে শেষ পর্যন্ত জেলে যেতেন একজন আইএস অফিসার। দেখুন, আজকে যদি চাকরি না দিয়ে ওনারা আসতেন, তাহলে মোটামুটি কোর্ট আজকে এনাদেরকে জেলেই পাঠাতেন। হুম।
মানে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 722 জনকে চাকরিটা দিলেন একজন আইএস অফিসারকে বাঁচাতে, ঠিক কিনা? আমি যদি এভাবে ব্যাখ্যাটা করি অন্যভাবে, বলতে পারেন। মানে আলটিমেটলি একজন আইএস অফিসার চাকরি বাঁচলো, আর তা শুধু নাহলে সারা এখানে একটু একটু কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় দেয়নি, কোর্ট দিল এটা। না কোর্ট দিল। আমার কথা হচ্ছে কোর্টটা দিল, কোর্টের ইনস্ট্রাকশনটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানতে বাধ্য হলো আইএস অফিসারকে জেল থেকে বাঁচাতে। আইএস অফিসারকে জেল থেকে বাঁচাতে। এটা তো কি লাইন হওয়া উচিত। অনেক ধন্যবাদ সুদীপ্ত দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। মানে আমি শুধু লাস্ট একটা কথা নিয়ে জিজ্ঞেস করবো, জাস্টিস রাজশেখর মান্তা কি কোনো মানে এই এই কমিশনার ফিজিক্যাল প্রেজেন্স হয়েছিল তো, কমিশনার হুম অফ হুম। এডুকেশনের কোর্টে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ফিজিক্যাল প্রেজেন্স হয়েছিল। জাস্টিস মান্থা ওনাদের বলেছেন যে দেখুন, আপনারা একজন রেসপেক্টেড আইএস অফিসার, আপনারা এরকম যে অর্ডার মানেন, এতে আপনাদের জেল হতে পারে, চাকরি চলে যেতে পারে। আপনারা এইটা উচিত না যে কোর্টের অর্ডার দিলে কোর্টের অর্ডার মানবো না, এটা ভবিষ্যতে কিন্তু আপনি দেখবেন যাতে এরকম না হয়। মানে সতর্ক করে প্র্যাকটিক্যালি ছেড়ে দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত 722 জনের চাকরি হলো, দ্যাট টু কোর্টের অর্ডারে, যেটা হুম, মুখ্যমন্ত্রী উল্টো কোর্টের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেন। আজও আমি একদম। দেখছিলাম যে কুণাল ঘোষ ইনস্ট্রাকশন, মানে হাইকোর্ট চলো অভিযান করেছেন, অথচ দেখুন, এগুলো হলো উনি সিম্পলি কুণাল ঘোষ হলো প্ররোচনা দিচ্ছেন। আইনের তো কিচ্ছু বোঝেন না। হুম, ঠিক আছে? লোককে মিথ্যে প্ররোচনা দিচ্ছে। উনি যে বারবার বলছেন রাজ্য সরকার এফিডেভিট দিয়েছে আমরা দিতে আছি। উনি যে কত বড় মিথ্যেবাদী আপনাকে আমি বলছি। হ্যাঁ, তৎকালীন অ্যাডভোকেট জেনারেল হ্যাঁ, 2022 সালে বা 23 সালে তৎকালীন অ্যাডভোকেট জেনারেল এই জাস্টিস সিঙ্গেল বেঞ্চে হাইকোর্টে বলেছে যে যেহেতু সুপার নিউমারিকের ইস্যুটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, এটা সঠিক হবে না যে এখন এই মামলার শুনানি হোক। রাজ্য সরকারই বলেছে। রাজ্য হুম, সরকারের উকিল সুপ্রিম কোর্টে বলেছে, সুপ্রিম কোর্টে, যে আমরা সুপার নিউমারিক পোস্ট থেকে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিইনি, কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেবেও না, আমরা দেবও না। আমাদের ওই সুপার নিউমেরিকের ওই ক্যাবিনেটের এতে যেন কোনো তদন্ত তোর স্থগিতাদেশ দেওয়া হয়। আর এইখানে এসে কুণাল ঘোষ এই কথা বলছে, সম্পূর্ণ মিথ্যাচার, শুধুমাত্র রাজনীতিকরণ আর না কিচ্ছু ও না। তো মিথ্যে কথা বলাটা এই দলের আর যদি প্রত্যেকটা কুণাল টপ টু। ঘোষকে জিজ্ঞেস করি হ্যাঁ, কখন বা কেন সুপার নিউমারি পোস্ট হয়, প্যানেল কি, বলতে তো পারবে না, শুধু এই কটা কথা শিখে বড় বড় কথা বলছেন। আগে পুরো ব্যাপারটা ওনার জানা উচিত। উনি যথেষ্ট একজন, আমি মনে করি একজন যথেষ্ট না শিক্ষিত না ও একজন সবকিছু লোক। জেনে শুনেই ওনার বদমাইশিটা ওনার করছে। জেনে কথা বলা উচিত। সেই দিন করলো দেখুন, মানে ইন্টারেস্টিং, আমি এইটা নজর করছিলাম, ইলেকট্রনিক্স মিডিয়া কেন সম্প্রচার করলো জানি না, যে 722 জনের আজকে চাকরি শেষ পর্যন্ত হলো আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম কোর্ট। আর ঠিক সেই দিনই কুণাল ঘোষ মানে আঙুলটা ঘোরানোর চেষ্টা করছে আদালতের দিকে, চিফ জাস্টিস কেন কেন ইন্টারফেয়ার করছে না পুরো ব্যাপারটা। কেন চিফ জাস্টিস মামলার যেরম প্রসিডিওর সেরম প্রসিডিওরে মামলা চলছে। ঠিক, ঠিক। অনেক ধন্যবাদ সুদীপ্ত দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।